উঠান বৈঠক মত বিনিময় সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শুরার অন্যতম সদস্য পাত্র থানার সম্মানিত আমির নওশাদ আলম ফারুক ভাই, উপস্থিত আছেন বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা ৪ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের একান্ত শ্রদ্ধেয় আব্দুর রহিম জীবন ভাই, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বিন্দু, আমার একান্ত শ্রদ্ধেয় এখানে মেহেদি হাসানের শহীদ মেহেদি হাসানের গর্বিত মা এবং সৈয়দ মুনতাসির রহমান আলিফের গর্বিত পিতা উপস্থিত আছেন। আমার সামনে ভূমিষ্ঠ আহত পরিবারের সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বী যুবক ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে 2024 সালের অনেক রক্তের বিনিময়, শহীদের বিনিময়, পঙ্গুত্বের বিনিময়, আহতদের বিনিময় আজকের আমরা এই বাংলাদেশ পেয়েছি। আমরা তাদের ত্যাগ ও কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন এবং যারা শহীদ হয়েছে তাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত আছে, পঙ্গুত্ব অবস্থায় আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন, এই প্রত্যাশায় দরখাস্ত আল্লাহর কাছে করছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা সেই 8টা থেকে এখানে বসে আছেন দীর্ঘ সময়। আমি সঙ্গত কারণেই আমার আলোচনা সংক্ষেপ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, ঢাকা বাংলাদেশের রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে ঢাকা ৪ সংসদীয় আসন। কিন্তু ঢাকা ৪ সংসদীয় আসন যে ঢাকার রাজধানী, তার চেহারা দেখলে আমাদের কাছে অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে যে আমরা ঢাকা ৪-এর রাজধানীর একটা অংশে বসবাস করছি। আমি বাংলাদেশের সমস্যার কিছু আছে ন্যাশনাল সমস্যা, জাতীয় সমস্যা, আর কিছু সমস্যা আছে যেই সমস্যাগুলা সারা বাংলাদেশের এলাকা ভিত্তিক সমস্যা। কিন্তু ঢাকা ৪-কে আমি দেখেছি এখানে ন্যাশনাল সমস্যার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে সমস্যা রয়েছে, সব সমস্যাগুলো এক জায়গায় করলে যে সমস্যা দাঁড়াবে সবগুলি ঢাকা ৪-এর ভিতরে রয়েছে। এটা আমাদের জন্য লজ্জা, আমাদের জন্য দুঃখজনক যে রাজধানীর একটা এলাকা হওয়া সত্ত্বেও আমরা বাংলাদেশের সকল সমস্যাগ্রস্ত আমরা নাগরিক, অনেক সুবিধা থেকে আমরা ঢাকা ৪বাসী বঞ্চিত, উপেক্ষিত। সম্মানিত ভাই বন্ধুগণ, এখানে ৩-৪টা বিষয়ে কথা এসেছে মাত্র। সমস্যার তালিকা অনেক দীর্ঘ, আপনারা জানেন। আপনারা অনেকে প্রশ্ন করেন নাই, অথবা আপনারা এখানে বলেননি এই জন্য অনেকে চিন্তা করছে যে সমস্যা তো অনেক, কয়টা বলবো? সারা শরীরে ব্যথা, ঘা, মলম কয় জায়গায় দেব? এই জন্য অনেকে চিন্তা করছেন যে এতগুলো সমস্যার ভিতরে কি আর বলবো, কি নাই, এমন কি আছে যে সমস্যাটা এখানে নাই? সবগুলো সমস্যা এখানে রয়েছে। আপনার বাংলাদেশের জাতীয়ভাবে সমস্যা কি? দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, এগুলো কিছু সমস্যা আছে যেটা কমন সমস্যা। আর এলাকা ভিত্তিক কিছু সমস্যা আছে, যেমন গ্যাসের সমস্যা। এই গ্যাসের সমস্যাটা কিন্তু সব জায়গায় নাই। আবার আপনারা জানেন আপনাদের এলাকাতেও কিছু জায়গায় আছে গ্যাসের সমস্যা নাই। তারা কারা জানেন?
বলতে পারেন নাই। সেটা হলো যাদের অবৈধ লাইন আছে, অবৈধ লাইন যারা ব্যবহার করে সেখানে কিন্তু গ্যাসের সমস্যা নাই, তারা গ্যাস পায়। বুঝতে পারছেন? এটা আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি যে অবৈধ লাইনগুলো মোটামুটি সক্রিয় আছে, কারণ যেগুলো বৈধ লাইন সেখানে তাদের কাছে গ্যাস না গেলেও তাদের মাস শেষে আপনার বিল দিতে হবে, তাই না? আর অবৈধ লাইনে যারা ব্যবহার করে তারা যদি গ্যাস না পায় তাহলে মাসের শেষে যে একটা বিল দিতে হয় সেই বিল তারা দিবে না। এটা আপনারা বুঝেন, জানেন। মাদকের সমস্যাটাও এটা এলাকা ভিত্তিক কম বেশি আছে, কিন্তু ঢাকা সাইরের যেই এলাকাতেই আমি গেলাম, যে এলাকাতেই আমি নিজেও চলাফেরা করার চেষ্টা করেছি, মাঝে মাঝে এরকমের হয়েছে যে রাত 10টায় আমি সাথে এক দুইজন হয়তো বা আছে দূরে, আমি হেঁটে যাচ্ছি, কিন্তু হেঁটে গেল কি হবে, তারা এখন সিলির হয়েছে। এলাকারই কোনো একটা রোড দিয়ে যাচ্ছিলাম, দেখলাম সেখানে যুবক বয়সী কিছু ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে আছে, মোবাইল দেখতেছে। আমি তাদেরকে হাত তুলে জিজ্ঞাসা করলাম যে বাবা, তোমাদের তো এখন লেখাপড়ার সময়, তোমরা এখানে রাস্তায় কেন? মোবাইলে যখন থাকবা তোমাদের উচিত যে শিক্ষামূলক কিছু তোমরা মোবাইলে দেখবা, এইটাই তোমাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। এভাবে দেখবেন যে যুবকরা দাঁড়িয়ে আছে, হয়তোবা তারা কোনো একটা মানে ঢাকা সাইডের বাহিরে অনেক জায়গায় দেখবেন যে তারা গ্যাস পাচ্ছে, সমস্যা নেই, কিন্তু ঢাকা সাইডের এমন কোনো এলাকা পাবেন না যেখানে নিয়মিত গ্যাস আছে। হয়তোবা আছে, আবার কিছুক্ষণ পরে চলে গেছে, বা কম আছে এরকমের। আবার কোনো জায়গায় আছে, গত পরশুদিন আমি এক এলাকা দিয়ে যাচ্ছিলাম, সেখানে আমি রাস্তায় গণসংযোগ করতেছিলাম, কিন্তু বেশ কিছু মহিলারা বাড়ির থেকে খবর পাইছে যে জামাতের প্রার্থী গণসংযোগ করতে আসছে, তারা কথা বলতে চায়। তো আমি ভিতরে গেলাম, সেখানে মা বোনেরা এসে আমাকে বলল যে 1 বছর পর্যন্ত একদিনের জন্য আমাদের গ্যাস আমরা পাইনি। প্রত্যেকের বাসায় তারা সিলিন্ডার ইউজ করতেছেন, অন্যদিকে তারা মাসে বিল ঠিকই পরিশোধ করে যাচ্ছে। এই হচ্ছে যে ঢাকা চাইরের গ্যাসের অবস্থা, যেটা বাংলাদেশের অন্য সকল জায়গায় সমহারে এইরকমের গ্যাস নাই, এরকমের ঘটনা খুব কম আছে। এরপরে কিসের কেন্দ্র অবস্থাও ঠিক অনুরূপ সব জায়গায় আছে। সেদিন ধরিয়াতে একটি প্রোগ্রাম করতেছিলাম, একজন ভাই বলল যে আমরা যাচ্ছিলাম, আমার মোবাইল টাকা পয়সা রেখে দিয়েছে। আপনারা একটু চিন্তা করেন, যারা এই ছিনতাই করে, যারা পকেট মার, যারা এই মাদকের বিক্রি করে, আপনারা গলিতে গলিতে যারা মাদক বিক্রি করে, যারা বাড়ি ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা তুলতে যায়, এরপর বাড়িঘর দখল করতে যায়, কোনো একটা কেউ বাড়ির কাজ ধরলো, সেখানে যাই তারা মিষ্টি খেতে চায়। মিষ্টির দাম তো অনেক, ওইখানে মিষ্টির কেজি 2-3 লাখ। 1 কেজি মিষ্টি দিবেন, তার দাম 2-3 লাখ টাকা নিচে হবে না। 5 কেজি দিবেন, কোনো জায়গায় 10 কেজি মিষ্টি, এভাবে তারা চায়। এটা আমি বলছি বাস্তব জীবনের, আমরা যেটা দেখে আছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার আলোচনা সংক্ষেপ করার জন্য বলছি, এই যে যারা এই মাদক নিয়ে যারা ছোটাছুটি করে রোডে ঘাটে, এরপরে যারা চাঁদা তুলতে যায়, যারা মিষ্টি খাওয়ার জন্য টাকা আনতে যায়, এইবার কিশোর গ্যাং হিসাবে যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, যারা ইফটিজিং এর জন্য দাঁড়ায়, এই যে একটা শ্রেণী আছে যাদেরকে আমরা দৃশ্যত দেখি, এরা কিন্তু কেউই অরিজিনাল মাদক ব্যবসায়ী না, এরা কেউ কিন্তু মূল চাঁদাবাজ না, এরা কিন্তু আসল সন্ত্রাসী না। তাদের পিছনে, তাদের নেপথ্যে গডফাদার আছে, তাই না? আপনি চাঁদা তুলতে যাওয়ার পরে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে তোমাদেরকে চাঁদা দিব কেন, তাহলে তারা বলে কি, আমাদের অমুক বড় ভাই পাঠিয়েছে, তাই না? আপনি ওই যারা রাস্তায় কিশোর গ্যাং, যারা পকেট মার, এদেরকে যদি আপনি ধরে যদি আপনি মাইট দেন, পুলিশে দেন, তাহলে ওদের কোনো শক্তি নেই, ওদের কিছু করার ক্ষমতা নাই। কিন্তু তাদের পিছনের একটা শক্তি আছে, যে এই শক্তিকে আমরা ভয় পাই, তাই না? এই জন্য তাদেরকে কিছু বলছেন না। যে সমস্ত যুবকরা
আজকে মাদকের সাথে জড়িত, এদেরকে আপনারা অনেকে চিনেন, চেনার পরেও আমরা তাদেরকে কিছু বলতে পারছেন না, অথচ ইচ্ছা করলে ওই ছেলেকে আপনি শাসন করতে পারেন, কিন্তু আপনি শাসন করার সাহস রাখেন না, এজন্য যে ওদের পিছনে একটা বড় শক্তি আছে। এই শক্তির জন্য তা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই জাতীয় যত অপরাধ আছে, অন্যায় আছে, এই অন্যায়ের অপরাধের কাজগুলাকে তালিকাবদ্ধ করেছি। আলহামদুলিল্লাহ, তালিকাবদ্ধ করে আমরা চিন্তা করেছি যে এগুলাকে কিভাবে নির্মূল করা যাবে, এগুলিকে কিভাবে সমাজ থেকে উৎখাত করা যাবে। সেই চিন্তা করতে যে আমরা এগুলা গবেষণা করে বের করেছি যে আসলে আমাদের যে সমস্ত ছেলেরা আজকের এই কাজের সাথে জড়িত, তারা কিন্তু আসলে খারাপ ছিল না। তাদেরকে এই যে বড় বড় শক্তি, পিছনের যারা গডফাদার, এই সমস্ত লোকেরা এদেরকে খারাপ বানিয়েছে, তাই না? কাজে এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হলো যারা এই সমস্ত গডফাদার, এই সমস্ত শক্তিদার ব্যক্তিদেরকে, সেটা সামাজিক কোনো প্রতিপত্তির কারণে হোক, কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় হোক, যারা করছে তাদেরকে যদি চিহ্নিত করা যায়, চিহ্নিত করে এরপরে যদি তাদের আইনের আওতায় নিয়ে আসা যায়, তাহলে মূলত এই জাতীয় অপরাধগুলা, অপকর্মগুলা এই সমাজ থেকে উৎখাত হয়ে যাবে, তাই না? ইনশাআল্লাহ। আপনারা মনে করেন যারা মাদকের সাথে জড়িত, রোডে ঘাটে অলিতে গলিতে যারা মাদক বিক্রি করে, তাদেরকে অ্যারেস্ট করে লাভ নাই। আমি থানায় গিয়েছিলাম, থানায় যাওয়ার পরে বলছিলাম যে আপনাদের মাদকের ব্যাপারে ভূমিকা কি? তারা বললো আমরা ডেইলি 20-25 জন অ্যারেস্ট করছি। আমি বলছিলাম যে 20-25 জন অ্যারেস্ট করে কোনো লাভ নেই, কারণ 20-25 জন অ্যারেস্ট করেন, এরা জেলখানায় পাঠিয়ে দেন, এদের 3 মাসের শাস্তি হয়, 3 মাসের জেল হয়। কারণ আমার অভিজ্ঞতা হলো 2010 সালে যখন প্রথম জেলখানায় গিয়েছিলাম, সেখানে আমাদের জন্য, আমি একটা রুমে ছিলাম, সেখানের জন্য একজন ফালতু আর একজন ম্যাট থাকে। ফালতু যে ছিল ওইখানে পরিবেশ, ওইখানে নাম আর কি। ওরে জিজ্ঞাসা করলাম, এই বেটা তুই জেলখানায় আসছিস কেন? তখন বলে, স্যার আমি মাদক বিক্রি করতে যে, ফেন্সিডিল বিক্রি করতে যে গ্রেফতার হয়েছি। আমি আসছি 1 সপ্তাহ হয়েছে, আর হয়তো বা 1 সপ্তাহ থাকবো, এরপরে আমার বস আমাকে বের করে নেবে। আমি তোমার বস কি? এই যে আমরা অনেক লোক আছি, আমরা এই মাদক বিক্রি করি, এইটা যে আমাদেরকে সরবরাহ করে, তারা আমাদেরকে বের করে নেবে, আমাদের 3 মাস থাকতে হবে না, 15 দিন 20 দিনের ভিতরে আবার আমাদেরকে বের করে নেবে। তাই বললাম যে তোমরা এই যে কাজ করো, কয় টাকা পাও? 500 টাকা দেয়, 600 টাকা দেয়। আমি বললাম যে এই 500-600 টাকা যদি তোমার ইনকামের ব্যবস্থা আমি করে দিই হালাল পন্থায়, তাহলে কি তুমি সেই চাকরি করার জন্য রাজি আছো? বললো, স্যার তাহলে তো রাজি আছি। পরের দিন আবার আসছে, আসার পরে বলল যে স্যার আমি এই চাকরি আপনার করতে পারবো না। আমি কি, কেন, সমস্যা কি? স্যার সমস্যা আছে। সমস্যা হলো এই, আমি যদি এই ব্যবসা বাদ দিয়া চাকরিতে যাই, তাহলে আমার যে উস্তাদ আছে, যিনি আমাদের দিয়া এই ব্যবসা করেন, তিনি আমাকে মেরে ফেলবেন। আমি কি তোমার মেরে ফেলবে কেন? আমি যদি এই তথ্য বাইরে ছড়িয়ে দেই, তাহলে ওনার ব্যবসায় হ্যাম্পার হবে, তার ব্যবসা করতে পারবে না। এই জন্য আমাকে এটাই করে যেতে হবে। এই উদাহরণ, এটা আমি জেলখানা 2010 সালের অভিজ্ঞতার আলোকে বলছি, যে যারা আপনার মাঠে ঘাটে অলিতে গলিতে যারা মাদক বিক্রি করে, এদেরকে অ্যারেস্ট করে, এদেরকে দোষারোপ করে লাভ নেই। এর নেপথ্যে যারা, তাদেরকে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসতে না পারি, তাহলে মাদক বন্ধ হবে না। আমি তারাকে বলছিলাম যে এরকম 20 জন 30 জন অ্যারেস্ট করে কোনো লাভ নাই। আপনাদের কাছে নিশ্চয়ই তথ্য থাকার কথা যে এই থানার ভিতরে কে কে এই মাদকের সাথে জড়িত। তারা আসলে এই কথা বলার পরে তারা বলছে আমরা চেষ্টা করছি। আসলে এই চেষ্টার ফলাফল যে কি, চেষ্টা যদি তারা করে তাহলে পারবে না, বিষয়টা এমন না। তা আমরা আশা করছি ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামীকে যদি আল্লাহ কবুল করেন, আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি সমর্থন দেন, আপনারা যদি আমাদের বিজয়ের জন্য আপনাদের শক্তি, সামর্থ্য, যোগ্যতা নিয়ে আপনারা ময়দানে ভূমিকা পালন করেন,
তাহলে দেখবেন জামাত ইসলামী যেদিন রাষ্ট্রের দায়িত্ব পাবে সেদিন থেকেই মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, কিশোর গ্যাং, এরপরে আপনার ইফটিজিং, এগুলা বন্ধ করার দৃশ্যমান কিছু পদক্ষেপ প্রথম দিন থেকেই আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী পরিকল্পনা নিয়ে রেখেছে। আর তাদের কাছে আমি আরো একটা কথা বলতে চাচ্ছি। আপনারা বলতে পারেন যে এই কাজের সাথে যারা জড়িত, এই পেশার সাথে যারা জড়িত, এই অবৈধ কাজের সাথে যারা জড়িত, এর পরিমাণ তো লক্ষ লক্ষ লোক, তাই না? তাই এই সমস্ত লোকদেরকে আমরা কি করব? তারা তো বেকার হয়ে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতে ভরপুর করে রেখেছেন। বাংলাদেশের আপনি একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশের মাটি এমন উর্বর, এখানে আপনি মাটিতে যা দেন, যা রোপণ করবেন, সেখান থেকেই ফসল, ফল, শাক সবজি উৎপন্ন হয়। বাংলাদেশের মাটি এমন উর্বর, যেই মাটিতে পাখি ফল খেয়ে বিচি মাটিতে পড়ে, সেই মাটিতে আবার গাছ হয়, সেই গাছে ফল হয়, সেই ফল আমরা খাই। সেই এমন একটি উর্বর জমিন রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে রয়েছে পানি সম্পদ, মৎস্য সম্পদ, বাংলাদেশে রয়েছে বনজ সম্পদ, বাংলাদেশে রয়েছে পাহাড় সম্পদ, বাংলাদেশে রয়েছে খনিজ সম্পদ, বাংলাদেশে রয়েছে গ্যাস, কয়লা সম্পদ। কি নাই? সব সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশে দিয়েছেন। কিন্তু সেই সম্পদের যথাযথ ব্যবহার করে সেটাকে যে কাজে লাগিয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বাংলাদেশকে যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবে, এদিকে নজর দেওয়ার জন্য বিগত 54 বছরে সৎ, দক্ষ এবং যোগ্য কোনো নেতৃত্ব আসেনি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে বাংলাদেশের এই সমস্ত জিনিসের, এই সম্পদের সমাহার রয়েছে, কিন্তু তার যথাযথ ব্যবহার এ পর্যন্ত হয়নি। আমার মনে পড়ে 2004 সালে আমি হংকং, সেখান থেকে চীন গিয়েছিলাম। সেই 2004 সালে হংকং নামার পরে আমি একটু দেখার চেষ্টা করছিলাম। দেখতে যে আমি ছোট্ট একটা নদীর ওই পারে একটা পাহাড়টাকে মানে এমনভাবে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। আমি দেখে বললাম ওখানে লোকদেরকে যে এমন সুন্দর পাহাড়। সে বলল যে স্যার, ওইটা আসলে পাহাড় ছিল না, ছোট্ট একটা টিলা ছিল, সেটাকে পাহাড়ে পরিণত করে এমনভাবে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে যে পর্যটকরা ওখানে আসে এবং কোটি কোটি ডলার আমরা ইনকাম করি। দেখেন, তারা কৃত্রিমভাবে পাহাড় বানিয়ে সেটাকে সৌন্দর্য মানে সুন্দর করে পর্যটকদের জন্য আকর্ষণীয় এলাকায় পরিণত করা হয়েছে। কিন্তু আমাদের দেশের যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের পাশ দিয়া মানুষ ভয়ে হাঁটে আর বলে যে কখন এসে আমাদেরকে বন্যপ্রাণী আক্রমণ করবে। আমরা মাঝে মাঝে দেখি যে পাহাড়ের মানে পাশে লোকজন বসবাস করে আর পাহাড় ধসে পড়ে, মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করে, মাঝে মাঝে মানুষ মারাও যাচ্ছে। অথচ এই পাহাড় আমাদের জন্য একটা বিরাট সম্পদ। আমাদের দেশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, আপনি কক্সবাজারের সমুদ্র সৈকত, এরপরে রয়েছে কুয়াকাটার সমুদ্র সৈকত। এগুলোকেও আমরা ব্যবহার করতে পারছি না। সম্মানিত ভাই বন্ধুগণ, এভাবে একটা একটা করে হিসাব করে দেখেন যে পৃথিবীর ভিতরে অন্যতম নিয়ামতপূর্ণ একটি দেশ হচ্ছে আমার বাংলাদেশ। কিন্তু আজকে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে। তার কারণ বাংলাদেশের যে সম্পদ রয়েছে, সেই সম্পদকে কার্যকরভাবে, যথাযথভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য ব্যবহার করার জন্য বিগত 54 বছরের কোন সরকার পরিকল্পিতভাবে কাজ করতে পারেনি। তারা কি করেছে? আমাদের ট্যাক্সের টাকা সেটা তারা নিয়ে তারা নিজেরা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে। ডেভেলপমেন্ট কাজের নাম দিয়ে তারা দেখা গেছে একটা কাজের জন্য
বরাদ্দ হয়েছে, সেই বরাদ্দকৃত টাকা সিংহভাগ দুর্নীতির মাধ্যমে তারা আত্মসাৎ করেছে। তারা নিজেরা অর্থের মালিক হয়েছে, তাদের আত্মীয় স্বজনকে নামে অর্থ সম্পদ করেছে, তাদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে অর্থ পাহাড় করেছে। এক পর্যায়ে এদের নামে যখন দেখছে আর সম্পদ করার ঠিক হবে না, তখন তারা বিদেশে সেকেন্ড হোম, থার্ড হোম, এভাবে মালয়েশিয়া, তারপরে আপনার সৌদি, মালয়েশিয়া, এরপরে আপনার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, এই সমস্ত দেশে আবার তারা দ্বিতীয় তৃতীয় হোম করেছে। এরপরেও তাদের টাকা শেষ হয় না, এরপরে সুইস ব্যাংকে তারা টাকা রেখেছে। আপনারা দেখেছেন বিগত 15.5 বছর লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। আমাদের একমাত্র ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকেই কোটি কোটি টাকা, কোটি কোটি কি লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, বিগত সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আমার বাসার যে পিয়ন তিনিও 500 কোটি টাকার মালিক। তিনি অত্যন্ত গর্বের সাথে, অহংকারের সাথে, জাতির সাথে তামাশা করতেছিল যে তোমরা পত্রিকায় লেখো, তোমরা ভাবতেছ যে আমার মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকার মালিক। আরে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া তো স্বাভাবিক। আমার যেখানে পিয়ন সে 500 কোটি টাকার মালিক, আর তোমরা আমার একজন সংসদ সদস্য মন্ত্রী নিয়ে তোমরা আলোচনা সমালোচনা করো, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হবে, তো খুবই স্বাভাবিক। এই মেসেজ কিন্তু তিনি দিয়েছিলেন, আমরা বুঝি নাই। তিনি বুঝাতে চেয়েছিলেন জাতিকে যে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া খুবই স্বাভাবিক, কারণ আমার পিয়নও তো 500 কোটি টাকার মালিক। এভাবে আমাদের ট্যাক্সের টাকা আত্মসাৎ করেছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনাদের প্রশ্ন বেশি আসেনি, কিন্তু আমাদের কাছে এই ঢাকা 4-এর সমস্যাগুলো চিহ্নিত করা আছে এবং সেগুলি আমরা কিভাবে সমাধান করব সেই পরিকল্পনা আমরা নিয়েছি। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেন, ইনশাআল্লাহ তাহলে সেটা আপনারা দেখতে পাবেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বী, আমি আমার আলোচনা শেষ দিকে চলে যাব, কারণ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা এখানে বসে আছেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা ভাবতেছেন যে আমার মুফতিয়া এখানে বলতেছি যে আমরা এগুলো সব কি করব, পরিবর্তন করব। এই যত অন্যায় আছে, অপরাধ আছে, সবগুলোকে দূর করে আমরা সেখানে ভালোকে প্রতিষ্ঠিত করব। কিভাবে করব সেটাও বললাম। তাহলে এইটা যে আমরা করব তার বিশ্বাস কি, এর উদাহরণ কি, এর দৃষ্টান্ত কি? এর দৃষ্টান্ত আমরা খুব বেশি কিছু দিতে পারবো না। এক নম্বর হলো জামাত ইসলামীর সাথে যারা জড়িত, তারা আপনাদের এলাকাতে বসবাস করে, যারা আপনার আশেপাশে যারা আছে, আপনার সহপাঠী আছে, সহকর্মী আছে অফিস আদালতে, আপনার ব্যবসার পার্টনার থাকতে পারে, আপনার ব্যবসার সহ ব্যবসায়ী থাকতে পারে, এভাবে যাদেরকে চিনেন তারা হচ্ছে আমাদের জামাত ইসলামীর জন্য একটা নমুনা, একটা দৃষ্টান্ত। এটা গেল এক। 2 নম্বর হলো 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। সেখানে বাংলাদেশের কোনো মিডিয়া, দুনিয়ার কোনো স্যাটেলাইট চ্যানেল আমাদের এই 2 জন মন্ত্রীর 3টা মন্ত্রণালয় সম্পর্কে 1 টাকার দুর্নীতিও বের করতে পারেনি। আলহামদুলিল্লাহ, এটা একটা প্রমাণ। থার্ড প্রমাণ হলো 2024 সালের জুলাই বিপ্লবের পরে ইতিমধ্যে 4টা ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে। আলহামদুলিল্লাহ, 4টা ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে। আমাদের এক শহীদের পিতা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচন হয়েছে। সেখানে ছাত্রছাত্রীরা, যারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী সন্তান, সেই মেধাবী সন্তানরা তারা তাদের নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে তারা সততা, যোগ্যতাকে প্রাধান্য দিয়েছে। তারা চিন্তা করেছে যে কাদেরকে নির্বাচিত করলে তাদের স্বার্থ দেখবে, তাদের স্বার্থ সংরক্ষণ হবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে,
ওই ইউনিভার্সিটির ভিতরে কারা সিটের বাণিজ্য করবে না, কারা ছাত্র ছাত্রীদের অধিকারের কথা বলবে, অধিকারকে নিশ্চিত করবে, এভাবে অনেক কিছু দেখে সেই ছাত্র ছাত্রীরা ওখানে তাদের প্রতিনিধিকে বাছাই করেছে। এভাবে বাকি 3টা ইউনিভার্সিটিতেও অনুরূপ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। সেখানে নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত হয়েছে, শুধু এ পর্যন্ত শেষ না, নির্বাচিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার 54 বছরের যে জঞ্জাল ছিল, যে অপবাদ ছিল, সেখানের যে বৈষম্য ছিল, সেই বৈষম্য, সে অন্যায় অপরাধ ইতিমধ্যে অনেকাংশে দূরীভূত করে একটি সুন্দর নিরাপত্তামূলক বৈষম্যহীন একটা ঢাকা ইউনিভার্সিটিতে পরিণত করেছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীও যদি বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব পায়, তাহলে তারাও ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে আজকে একটি নিরাপদ বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে বৈষম্য দূর হওয়ার নমুনা আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে আগে সিটের বাণিজ্য হতো, খাদ্যের মানের খুব খারাপ মান ছিল, ওখানেও যারা নির্বাচিত হতো তারাও কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখত। তার বিপরীতে আজকের ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্ত মেধাবী ছাত্ররা নির্বাচিত হয়েছে, তারাও এখন ওখানে সেবকের ভূমিকাই তারা পালন করছে। ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের ওখানে সহাবস্থান, নিরাপদ জীবনযাপন এবং ইউনিভার্সিটিতে সব ধরনের মারামারি কাটাকাটিকে দূর করে সহাবস্থান তারা সৃষ্টি করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশেও যদি এরকমের একটা সরকার প্রতিষ্ঠিত হয়, যারা আল কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা যদি নির্বাচিত হতে পারে, তাহলে ঢাকা ইউনিভার্সিটির মতোই আপনারা নির্বাচিত হওয়ার পর থেকেই এভাবেই বাংলাদেশকে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই এলাকার বিগত 24-এ যে আন্দোলন, সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এই এলাকা। সারা বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি ভূমিকা রাখছিল ঢাকা 4 এবং ঢাকা 5-এর বসবাসরত আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার মায়েরা, তারা ভূমিকা রেখেছিল। সুতরাং এই এলাকা থেকে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল, তদ্রূপভাবে আগামী নির্বাচনেও সব ধরনের অন্যায় অপরাধের বিরুদ্ধে এই দেশের মানুষ, ঢাকা 4-এর জনগণ, তারাও তাদের আগামীতেও অপরাধের বিপরীতে ন্যায়ের পক্ষে তারা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমাদের কাছে সত্য এসে গেছে, মিথ্যা বিতাড়িত হয়ে গেছে, জালেম চলে গেছে, আর কোনো দ্বিতীয় জালেমের আবির্ভাব এদেশের মানুষ হতে দিবে না। আমাদের জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুঃখজনক। আমরা চিন্তা করেছিলাম 5ই আগস্টের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে এদেশের কোনো মানুষ, এদেশের কোনো রাজনৈতিক দল নিজেদেরকে আর ফ্যাসিস্ট হিসাবে উপস্থাপন করবে না। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম 5ই আগস্ট পরিবর্তনের পরই বিকাল সন্ধ্যা রাত থেকে আবার নূতন করে বাংলাদেশের ফ্যাসিস্টের জন্ম হয়েছে। আমরা ভেবেছিলাম বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ সৃষ্টি হবে না। 5ই আগস্টের পরে আমরা দেখলাম সারা বাংলাদেশ আবার কেউ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হতে পারে, বা অথবা এলাকা ভিত্তিক কোনো পেশি শক্তি হতে পারে, তারা আবার চাঁদাবাজি শুরু করেছে। আমাদের মতো দায়িত্বশীলদের কাছেও ফোন আসা শুরু করলো, ব্যবসায়ীদের কাছ থেকে ফোন আসলো, সাধারণ মানুষের কাছ থেকে ফোন আসলো যে ভাই, আমরা তো আগেই বোধহয় ভালো ছিলাম। আমি কেন ভাই ভালো ছিলেন? মানে ভালো ছিলাম, আগে 2 টাকা চাঁদা দিতাম, এখন তো আমাদের কাছে 4 টাকা 6 টাকা চাচ্ছে, কি করব? আমরা অত্যন্ত লজ্জিত, দুঃখিত। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি বর্তমান বাংলাদেশেও
চাঁদাবাজি হচ্ছে, সেটা নাকি আগের থেকেও বেশি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, মাদকের পরিমাণ নাকি আগের থেকে আরো বেড়েছে, ইফটিজিং এর গ্রুপ নাকি আগের থেকে আরো বেড়ে গেছে, সম্প্রসার লাভ করেছে। আপনারা জানেন, আপনার সচেতন নাগরিক, আপনাদের বিবেকের কাছে আমরা এই প্রশ্ন রেখে গেলাম, যারা এই কাজের সাথে জড়িত, সে কোন রাজনৈতিক দলের হোক বা রাজনৈতিক দলের বাইরে হোক, তাদের পক্ষে যদি কেউ ভোট দেয়, তাহলে আমি মনে করি সে বিবেকের বিরুদ্ধে চলে গেছে, তার বিবেক মরে গেছে, তার বিবেক জীবন্ত নেই, সে অবশ্যই নিজেও অপরাধের সাথে চলে গেছে, অপরাধের শামিল হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমাদের যে আমানত সমূহ রয়েছে তা তাদের কাছেই হস্তান্তর করবে, যারা এই আমানত রক্ষা করার মতো দায়িত্ব বোধ আছে, যোগ্যতা আছে, হিম্মত আছে, তাদের কাছেই তোমার আমানতকে দিবে। ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত, সেই আমানত দেওয়ার ক্ষেত্রে, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা রাখতে হবে যে আমরা যাদেরকে ভোট দেব, তারা যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের দায়িত্ব আমাকেও বহন করতে হবে, সেই অপরাধ আমার আমলনামায়ও লেখা হবে, আমাকেও আদালতে আখিরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর আপনি যাদেরকে ভোট দিবেন, তারা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে ভালো কাজ করে, সেই ভালো কাজেরও ভাগীদার আপনারা হবেন, আপনারাও এর সওয়াব পাবেন, আপনার আমলনামায়ও সেই সওয়াব লেখা হবে। এভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আপনার নির্বাচিত ব্যক্তির মাধ্যমে যত অপরাধ হবে, প্রত্যেকটা অপরাধের বিনিময় আপনাদেরকে ভোগ করতে হবে, অপরাধের শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। আর এই অপরাধের মাধ্যমে জাতি ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হবে, আপনাদের পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানবতার জন্য আমাদেরকে ন্যায় এবং ইনসাফের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে আপনাদেরকে মতামত দিতে হবে, আপনাদের আমানতকে হস্তান্তর করতে হবে। এর বিপরীত যদি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে নাখোশ হয়ে যাবেন, আমরা অপরাধী হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 2024 সালের যে বিপ্লব, ছাত্র জনতার আমাদের সকলের আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশের আমাদের সকলের ত্যাগ কোরবানির বিনিময়। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন যে জালেম সরকার, তারা যেভাবে বাংলাদেশের অপরাধ ছড়িয়ে দিয়েছে, সব ধরনের অপরাধের আজকে বিস্তার লাভ করেছে, এর থেকে বাংলাদেশকে রক্ষা করা দরকার। এই জন্য ছাত্র জনতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামিয়ে দিয়েছিলেন। কারণ আল্লাহর সুন্নাত হলো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যদি তারা নিজেরা তাদের শক্তি, মেধা, যোগ্যতা যা দেওয়া হয়েছে তা দিয়ে তারা পরিবর্তন করার চেষ্টা না করে। বাংলাদেশের মানুষ নেমে গিয়েছিল, বাকি সাহায্য আল্লাহ করেছেন। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া হলো ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়কে না বলতে হবে। এটা যদি করা হয়, তাহলে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তাহলে এই নিয়ামতকে আল্লাহ বর্ধিত করে দিবেন। সমাজ থেকে সব ধরনের অত্যাচার, অনাচার, অবিচার, নিষ্পেষণ সবকিছুকে আল্লাহ দূর করে দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমরা ন্যায়ের পক্ষে না থাকি, আমরা যদি দুর্নীতির পক্ষে ভোট দেই, আমরা যদি সন্ত্রাসের পক্ষে ভোট দেই, চাঁদাবাজদের পক্ষে ভোট দেই, তাহলে আল্লাহ বলছেন, ওয়ালা ইন কাফারতুম, এটা হবে তোমাদের এই নিয়ামতের অস্বীকৃতি জানানোর শামিল। তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছেন যে আমার আযাব অত্যন্ত কঠিন। অর্থাৎ বিগত যে ফ্যাসিস্ট ছিল, এর থেকেও বড় ফ্যাসিস্ট তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। কারণ তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করোনি। তোমরা দেখেছো যে ফ্যাসিস্টদেরকে বিদায় করা হয়েছে, আবার সেই ফ্যাসিস্টের পরে
যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, যারা সন্ত্রাসীতে লিপ্ত হয়েছে, যারা বাড়ি দখলে লিপ্ত হয়েছে, যারা অন্যায় কাজের সাথে জড়িয়েছে, তাদেরকেই তোমরা আবার ভোট দিয়েছো। কাজী তোমাদের উপরে বিগত ফ্যাসিস্টের থেকেও বড় ফ্যাসিস্ট তোমাদেরকে চাপিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাংলাদেশের মানুষের স্বার্থে, আমাদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে যেন এই সমস্ত লোকদেরকে নির্বাচিত না করায়, বাংলাদেশের মানুষের হৃদয়ে, মানুষের মনের ভিতরে যেন এটা আল্লাহ সৃষ্টি করে দেন যে তারা ন্যায়ের পক্ষে যেভাবে বিগত 5ই আগস্ট বিপ্লব করেছিল সেভাবেই তারা আবার ত্যাগ কোরবানির পেশের মাধ্যমে আগামী নির্বাচনে হকের পক্ষে, সত্যের পক্ষে ভোট দিয়ে একটি সুন্দর বাংলাদেশ, ন্যায় ও ইনসাফপূর্ণ একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। আজকে আপনারা পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন এবং এই ঐক্যবদ্ধকে আরো সুদৃঢ় করার মাধ্যমে বাংলাদেশে আর দ্বিতীয় কোনো ফ্যাসিস্টের জন্ম হতে এদেশের মানুষ দিবে না ইনশাআল্লাহ। তারা সত্যের পক্ষে, হকের পক্ষে, ফ্যাসিস্টের বিপক্ষে যেভাবে 2024 সালে জীবন দিয়ে এদেশের মানুষ ভূমিকা রেখেছে, আগামী নির্বাচনের জেহাদেও ঠিক তেমনি ভাবে ভূমিকা পালনের মাধ্যমে বাংলাদেশ থেকে সকল অপরাধের, সকল ফ্যাসিস্টের বিদায় হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের জন্য, জামাত ইসলামীর জন্য আপনারা দোয়া করবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন, আপনাদের মতামত ব্যক্ত করবেন, এই আবেদন রেখে আমি আমার কথা এখানে শেষ করছি।